হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এর আগের ভিডিওতে আমি স্কুইড গেম সিজন 2 এপিসোড 1 থেকে এপিসোড 3 অবধি আপলোড করেছিলাম, কিন্তু 14 জানুয়ারি সকালে কপিরাইটের কারণে সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে রিমুভ হয়ে যায়, যে কারণে স্কুইড গেম সিজন 2 বাকি গল্পটা আমি আরও কিছুদিন পরে আপলোড করব। তবে আজকের ভিডিওতে আমরা দেখব স্কুইড গেমের মতনই একটা অভিনব শো। কল্পনা করুন আপনি এমন একটা শোয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন যেখানে থাকার জন্য আপনাকে প্রতি মিনিটেই কয়েক লক্ষ টাকা করে দেওয়া হবে, আর আপনি যত বেশি সময় ওখানে থাকতে পারবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখন এই টাকা কামানোর জন্য নিজের পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব ছেড়ে আপনি কতদিন ওখানে থাকতে পারবেন আর সেখান থেকে কত টাকা কামিয়ে আনবেন, এইরকমই একটা অভিনব গল্প থেকে তৈরি আমাদের আজকের সিরিজের নাম দ্য 8 শো। 2024 সালে মুক্তি পাওয়া এই সিরিজের IMDb রেটিং 7.2। তো গল্পটা শুরু হয় সাউথ কোরিয়ার কোনো একটা শহর থেকে, যেখানে আমরা জিনসু নামের এই ছেলেটাকে দেখতে পাই। ও একটা ছোটখাটো কাজ করে সামান্য টাকা ইনকাম করেও নিজের জীবনে খুবই সুখে ছিল, কিন্তু একদিন ওর ছোটবেলার একটা বন্ধু ওকে বলে, তুমি আর কতদিন এরকম সামান্য কাজ করে নিজের জীবন চালাবে? তুমি যদি অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চাও তাহলে আমাকে বেশ কিছুটা টাকা দাও, আমি তোমার টাকাগুলোকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেব, যার ফলে তুমি খুবই অল্প সময়ের মধ্যে অনেক বড়লোক হয়ে যেতে পারবে, আর তখন তোমাকে আর কোনো কাজই করতে হবে না। ওর বন্ধু বলে, তুমি আমাকে যত টাকা দেবে আমি আগামী কিছু মাসের মধ্যেই তার 8 গুণ টাকা তোমাকে ফিরিয়ে দেব। এই কথা শুনে জিনসু ওকে বিশ্বাস করে ব্যাংক আর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বেশ অনেক টাকা লোন নিয়ে সেগুলো ওর বন্ধুকে দিয়ে দেয়। জিনসু মনে করেছিল আগামী কিছু মাসের মধ্যেই ওর ভাগ্য হয়তো পুরোপুরি বদলে যাবে, কিন্তু দেখা যায় ওর ভাগ্যটা সত্যি সত্যি বদলে গেছিল ঠিকই, কিন্তু একদমই অন্যরকম ভাবে। ওই টাকা পাওয়ার পর থেকেই ওর বন্ধু ওর সঙ্গে যোগাযোগ করা পুরোপুরি বন্ধ করে দেয়। এখন না ও জিনসুর কল রিসিভ করত আর না ওর টেক্সট মেসেজের কোনো উত্তর দিত। পরবর্তীকালে জিনসু খবর নিয়ে জানতে পারে ওই টাকা নিয়ে ওর বন্ধু এই শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেছে। এই খবরটা জানার পর ও প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সময়ের মধ্যে ওই টাকাগুলো শোধ করতে না পারলে ও খুবই বড় বিপদে পড়ে যাবে। সেজন্য এখন ও প্রত্যেক দিন একসাথে 2-3টে করে কাজ করতে শুরু করে। ও প্রত্যেকদিন সকালবেলায় ওই শহরের বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিংয়ের কাঁচ পরিষ্কার করার কাজ করত, আর সন্ধেবেলায় বিভিন্ন স্টোরে পার্ট টাইম জব করত। আর এসব কিছুর বাইরে ও যখন যেরকম ছোটখাটো কাজ করার সুযোগ পেত সেগুলোকেই করত। কিন্তু সারাদিন ধরে এত কষ্ট করার পরেও ও যত টাকা ইনকাম করছিল সেগুলোর সাহায্যে ওর লোনের সুদের টাকা দেওয়াও সম্ভব ছিল না। এদিকে সঠিক সময়ে লোনের টাকা শোধ করতে না পারার জন্য ওর পাওনাদার আর ব্যাংকের কর্মচারীরাও এখন ওকে খোঁজ করতে শুরু করে দেয়, যে কারণে এই ভয়ে ও কখনোই নিজের বাড়ি ফিরতে পারত না, আর এখন বেশিরভাগ সময় ওকে এখানে ওখানে লুকিয়ে থাকতে হতো। এইভাবে বেশ কিছু মাস কাটার পর একদিন জিনসু হিসাব করে দেখে ও যদি সারা জীবন ধরে চেষ্টা করে যায় তাহলেও ও ওই লোনের 1% টাকাও শোধ করতে পারবে না। আর তাছাড়া যত সময় যাবে তত সুদ আর আসল মিলে ওর টাকাটাও অনেক বেড়ে যাবে। এমনিতেই বর্তমানে ওর ওপরে 900 মিলিয়ন সাউথ কোরিয়ান ইয়নের ঋণ রয়েছে, আর সময়ের সাথে সাথে এই টাকার অঙ্কটা আরও বেশি বেড়ে যাবে। তাই এখন এই সমস্ত বিপদের হাত থেকে বাঁচার জন্য ও নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখন এই কাজের জন্য ও রাতের অন্ধকারে একটা ব্রিজের ওপরে উঠে সেখান থেকে নিচে নদীর জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই কাজটা করার সময় হঠাৎ করেই ওর মোবাইলে একটা SMS আসে, যেখানে লেখা ছিল কেউ একজন ওর ব্যাংক অ্যাকাউন্টে $1 মিলিয়ন জমা করেছে। এখন হঠাৎ করে এই মেসেজটা দেখে ও খুবই অবাক হয়ে যায়, কিন্তু এখানে কিছু বুঝে ওঠার আগেই ওর ব্যাংক অ্যাকাউন্টে আরও $5 মিলিয়ন জমা করে দেওয়া হয়। আর সেই একই সাথে ওর মোবাইলে একটা SMS আসে, যেখানে লেখা ছিল, আমি এই টাকার বিনিময়ে আপনার জীবনের সামান্য একটু সময় কিনতে চাই, আর আপনি যদি আরও বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার সামনে দাঁড়ানো গাড়িতে উঠে পড়ুন। এর সাথে সাথেই জিনসুর সামনে একটা বিশাল বড় গাড়ি এসে দাঁড়ায়, আর সাথে সাথেই ওই গাড়ির দরজাটা খুলে যায়। এখন জিনসু খুবই ভয়ে ভয়ে ওই গাড়ির মধ্যে উঠে পড়ে। কিছুক্ষণ পরেই ওই গাড়িটা ওকে শহরের বাইরে একটা বড় বিল্ডিংয়ের সামনে নিয়ে আসে, আর সেই বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পর দেখা যায় সেটা একটা পরিত্যক্ত থিয়েটার ছিল। আর সেই থিয়েটারের মধ্যেই একটা টেবিলের ওপরে বেশ কিছুটা টাকা, কটা নাম্বার লেখা কার্ড আর একটা লাল রঙের খাম ছিল। আর ওই খামের মধ্যে থাকা একটা চিঠিতে লেখা ছিল, আপনাকে দ্য 8 শোয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এই শোয়ে অংশগ্রহণ করার জন্য বেশি লেখাপড়া জানা অথবা নাচ গান এরকম কোনো প্রতিভার প্রয়োজন নেই। এই অনুষ্ঠানে আপনি যত বেশিক্ষণ থাকবেন আপনাকে তত বেশি টাকা দেওয়া হবে, আর যখন এই অনুষ্ঠানের জন্য দেওয়া নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বাড়ি চলে যেতে পারবেন। আর যদি এই অনুষ্ঠান চলাকালীন কোনো প্রতিযোগী মারা যায় তাহলে এই অনুষ্ঠানটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না চান তাহলে পাশে টেবিলের উপরে রাখা 20 মিলিয়ন ওয়ান নিয়ে এখান থেকে চলে যেতে পারেন।
আর এখানে অংশগ্রহণ করতে চাইলে আপনার টেবিলের পাশে রাখা ওই কার্ডগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার বেছে নিয়ে সামনে এগিয়ে আসুন। এসব কিছু দেখে প্রথমের দিকে জিনসু মনে করেছিল কেউ হয়তো ওর সঙ্গে মজা করছে, অথবা ওই লোকগুলো হয়তো ওকে টাকার লোভ দেখিয়ে এখানে ডেকে এনে ওর শরীরের কিডনি আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেবে, যে কারণে ও প্রথমে ভয় পেয়ে গিয়ে শুধুমাত্র ওই 20 মিলিয়ন ওন নিয়েই ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ওর মনে হয় বাইরে পাওনাদারদের জন্য ও বাড়ি ফিরতে পারছে না, কিন্তু এখানে ওকে থাকার জায়গা আর খাওয়া দাওয়া সবকিছু দেওয়া হবে। আর তাছাড়া কিছুক্ষণ আগে ও এমনিতেও নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিল, তাই এখন যদি এই লোকগুলো ওর কিডনি আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ খুলেও নেয় তাতে ওর কিছু যায় আসে না। সেজন্য এখন ওর টেবিলের ওপরে রাখা বাকি সমস্ত কার্ডের মধ্যে থেকে 3 নম্বর কার্ডটা বেছে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওই ঘরের মধ্যে ঢোকার পর দেখা যায় সেখানে একটা বিশাল বড় হলের মধ্যে একটা ছোট পার্কের মতন তৈরি করা ছিল, আর সেই পার্কের পিছনেই 8 তলা উঁচু একটা বিল্ডিং ছিল, যে বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরেই একটা করে ঘর ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই জায়গায় জিনসুকে গাইড করার মতন কেউই ছিল না। এখন যেহেতু ওর কাছে 3 নম্বর কার্ড ছিল, তাই কোনো কিছু বুঝতে না পেরে ও সরাসরি ওই বিল্ডিং এর 3 তলায় চলে যায়। সেখানে ওই ঘরের দরজার উপরেও 3 লেখা ছিল। এখন ও ওই ঘরের দরজায় নিজের কার্ড ইনসার্ট করে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢোকার পর দেখা যায় ওটা মোটামুটি ছোট সাইজের একটা ঘর ছিল, আর সেই ঘরের ভিতরে কোনো জিনিসপত্রই ছিল না, সেটা পুরোপুরি ফাঁকা ছিল। ওই ঘরের মধ্যে শুধুমাত্র একটা জানলা, একটা টেলিফোন আর একটা ডেলিভারি স্পেস ছিল। ওই ডেলিভারি স্পেসের মধ্যে একটা লিফটের সাহায্যে ওই বিল্ডিং এর ওপর থেকে নিচ অব্দি একতলা থেকে অন্য তলায় বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া করা যাবে। এসব কিছুর সাথে সাথেই ওই ঘরের প্রত্যেকটা কোণায় বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যেগুলোর সাহায্যে 24 ঘন্টাই ওর ওপরে নজর রাখা হবে। এবার জিনসু লক্ষ্য করে ওর ঘরের মধ্যে থাকা জানলাটা নকল, সেখানে জানলার মতন দেখতে একটা ডিসপ্লে লাগানো ছিল। কিছুক্ষণ পর ওই ঘরের ডেলিভারি স্পেসের মধ্যে দিয়ে ওর কাছে এই গেমের একটা ইউনিফর্ম আর একটা রুল বুক পাঠানো হয়, যে বইয়ের মধ্যে এই খেলার সমস্ত নিয়মকানুন লেখা ছিল। এবার ওই বইটা পড়ার পর জিনসু জানতে পারে এই খেলা চলাকালীন ও যত টাকা ইনকাম করবে সেটা ওর ঘরের মধ্যে থাকা একটা স্কোরবোর্ডে দেখানো হবে। এখানে থাকার জন্য ওকে প্রত্যেক দিন জল আর খাবার দেওয়া হবে, কিন্তু এসব কিছুর বাইরে যদি ওর অন্য কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে ওর ঘরে থাকা টেলিফোনের সাহায্যে ও সেই জিনিসগুলোকে অর্ডার করতে পারবে। কিন্তু এখানে সমস্ত জিনিসকেই একটা স্পেশাল দামে বিক্রি করা হবে, আর সেই দামগুলো ওদের জিতে যাওয়া টাকা থেকে কেটে নেওয়া হবে। কিন্তু ওরা এই ঘরের মধ্যে থেকে কোনো জিনিস বাইরে নিয়ে যেতে পারবে না। ঘরের বাইরে থেকে ওদেরকে কোনো জিনিস ব্যবহার করতে হলে সেগুলোকে ঘরের বাইরে থাকা টাইমারের নিচে রাখা টেলিফোন থেকে অর্ডার করতে হবে। আর সবশেষে ওরা এখানকার কোনো ক্যামেরার সামনে কোনো জিনিসপত্র রেখে ওই ক্যামেরার ভিউ ব্লক করতে পারবে না। আর কোনো প্রতিযোগী যদি এর মধ্যে থেকে কোনো একটা নিয়মও অমান্য করে তাহলে তার জিতে যাওয়া টাকার থেকে অর্ধেক টাকা কেটে নেওয়া হবে। এবার সমস্ত নিয়ম জানার পর জিনসু ওর ইউনিফর্ম পরে তৈরি হয়ে যায়, আর সাথে সাথেই ও লক্ষ্য করে ওর স্কোরবোর্ডে থাকা টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দেখা যায় এখানে ওকে প্রতি মিনিটে 30,000 ইয়ন করে দেওয়া হচ্ছে, যেটা দেখে ও প্রচণ্ড আনন্দ পায়। এখন ও হিসাব করতে শুরু করে এইভাবে ও প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবে, আর এই গেমের মধ্যে কতদিন থাকলে ও নিজের 900 মিলিয়নের লোনের টাকাটা শোধ করতে পারবে। এইভাবে অনেকক্ষণ ধরে ওই স্কোরবোর্ডের দিকে তাকিয়ে নিজের টাকা বাড়তে দেখার পর অবশেষে ওর ঘুম পেয়ে যায়। কিন্তু এখানে শোয়ার মতন বালিশ বা বিছানা কিছুই ছিল না, আর তাছাড়া এই ঘরের পরিবেশও প্রচণ্ড ঠান্ডা ছিল। সেজন্য জিনসু ওর ঘরের টেলিফোন থেকে ওর জন্য একটা বালিশ আর কম্বল অর্ডার দেয়, কিন্তু দেখা যায় এখানে সমস্ত জিনিসের দাম 100 গুণ বেশি ছিল। মানে বাইরে যদি কোনো জিনিসের দাম 10 টাকা হয় তাহলে এখানে সেই জিনিসটাকে 1000 টাকায় বিক্রি করা হচ্ছিল। আর এখন সামান্য কম্বল আর বালিশের জন্যই ওর কাছ থেকে প্রচুর টাকা চাওয়া হচ্ছিল। কিন্তু জিনসু কোনোভাবেই এত টাকা খরচ করতে চাইছিল না। সেজন্য একটু ভাবনা চিন্তা করার পর ও নিজের জন্য বেশ অনেকটা পুরানো খবরের কাগজ আর বেশ কিছু ব্যবহার করা কার্ডবোর্ড অর্ডার দেয়, আর তারপর বাকি রাতটা ও এগুলোর সাহায্যেই খুবই কষ্ট করে কাটায়। এর পরের দিন সকালে ঘর থেকে বাইরে বেরোনোর পর ও দেখতে পায় এখানে ওর মতন আরও 7 জন প্রতিযোগী আছে, আর তাদের প্রত্যেকের কাপড়ের পিছনেই তাদের ফ্লোর নাম্বার লেখা ছিল। সেজন্য এখন থেকে এরা সবাই নিজেদেরকে এই নাম্বার হিসেবেই ডাকতে শুরু করে। তো এখানে জিনসু ছাড়া বাকি যে 7 জন প্রতিযোগী ছিল এবার আমরা একটু তাদের সঙ্গে পরিচয় করে নেই। তো সবার প্রথমে এ হলো 1 নম্বর প্লেয়ার। এর একটা পায়ে প্রবলেম আছে, যে কারণে এ ঠিকভাবে হাঁটতে পারে না। ও পেশায় একজন সার্কাসের জোকার, যেখান থেকে ও সামান্য টাকা ইনকাম করে কোনো রকমে নিজের সংসার চালায়। কিন্তু একদিন হঠাৎ করেই ওর মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসার জন্যই ওর অনেকটা টাকার প্রয়োজন ছিল, আর সেই টাকা জোগাড় করার জন্যই ও এখানে এসেছে। আর 2 নম্বর হলো এই মেয়েটা।
ও সবার সাথে একটু কম কথা বলতো, আর ওর স্বভাব একটু ছেলেদের মতন ছিল। ও খুবই সাহসী ছিল, কোনো জিনিসকে সহজে ভয় পেত না। ও একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত, কিন্তু একদিন কাজ করার সময় ওর একজন সহকর্মী উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে আহত হয়ে যায়। কিন্তু তার কাছে নিজের চিকিৎসা করার জন্য কোনো টাকা ছিল না, তাই নিজের সহকর্মীর চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ও এখানে এসেছে। 3 নম্বর হলো জিনসু, যার গল্প আমরা আগেই দেখেছি। 4 নম্বর হলো এই মেয়েটা। ওর স্বপ্ন ছিল একদিন ও খুবই নামকরা একজন পপস্টার হবে, কিন্তু নিজের সংসারের গরিব আর্থিক অবস্থার কারণে ও একটা শপিং মলের পার্কিং লটে কাজ করতে শুরু করে। আর ওকে এই কাজ করতে দেখে ওর কলেজের বন্ধুরা সবসময় ওকে নিয়ে হাসাহাসি করত। 5 নম্বর ছিল এই মহিলা। ও পেশায় একজন নার্স ছিল, আর ও খুবই ভালো মনের একজন মানুষ ছিল। একটা সময় ও আর্থিকভাবেও খুবই বড়লোক ছিল, আর ওর বর খুবই নামকরা একজন ডাক্তার ছিল। কিন্তু একদিন নিজের বন্ধুকে সাহায্য করার জন্য ও নিজের বরের সমস্ত জমানো টাকা আর ওর বরের বাড়ি বন্ধক রেখে সমস্ত টাকা ওর বন্ধুকে দিয়ে দেয়। আর তারপরেই ওর বন্ধু সমস্ত টাকা পয়সা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে এই খবরটা জানার পর ওর বর ওকে ডিভোর্স দিয়ে ওর উপরে চুরির মামলা করে দেয়। এরপর 6 নম্বর হলো এই লোকটা। একটা সময় ও খুবই নামকরা আর বড় একজন প্রফেশনাল বেসবল প্লেয়ার ছিল, কিন্তু জুয়া খেলার জন্য ওকে ওর টিম থেকে বের করে দেওয়া হয়। এরপর 7 নম্বর ছিল এই ছেলেটা। ও পেশায় একজন লেখক ছিল, আর ও খুবই বুদ্ধিমান ছিল। আর সবশেষে 8 নম্বর হলো এই মেয়েটা। ও খুবই হিংসুটে আর স্বার্থপর প্রকৃতির ছিল। ও একা একা নিজের মতন থাকতে আর বিলাসবহুল জীবনযাপন করতে বেশি পছন্দ করত। আসলে একটা সময় ও খুবই নামকরা একজন পপস্টার ছিল, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে দর্শকদের মধ্যে থেকে ওর জনপ্রিয়তা কমে আসতে শুরু করে, যে কারণে শেষ অবধি নিজের কোনো শো না পাওয়ার কারণে ও একটা আর্ট গ্যালারির সামনে রাস্তার ওপরে দাঁড়িয়ে গান করতে শুরু করে। কিন্তু এই ব্যাপারটা ওই আর্ট গ্যালারির লোকদের একদমই পছন্দ ছিল না, যে কারণে ওরা পুলিশ ডেকে ওকে গ্রেফতার করিয়ে দেয়। তো এখন এরাই ছিল এই গেমের 8 জন প্রতিযোগী। এখন এরা লক্ষ্য করে বাইরে থাকা ওই গেমের টাইমারের সময়টা বেড়ে গেছে। আগের রাতে গেম শুরু হওয়ার আগে অবধি ওটা 24 ঘন্টা ছিল, কিন্তু এখন সকালবেলায় ওটা সময় বেড়ে গিয়ে 35 ঘন্টা হয়ে গেছে। যার মানে কোনো একটা গোপন নিয়ম আছে যেটার সাহায্যে এই গেমের সময় বাড়ানো যায়, কিন্তু আপাতত সেই নিয়ম সম্পর্কে এরা কেউ কিছুই জানে না। আস্তে আস্তে যখন ওই টাইমারে দেওয়া সমস্ত সময় শেষ হয়ে যাবে, তখন এদের খেলাটাও বন্ধ হয়ে যাবে। তাই এখন এরা সবাই মিলে ওই টাইমারের সময় বাড়ানোর নিয়মটা জানার চেষ্টা করে। এসব কিছু করতে করতে ওদের প্রত্যেকেরই জোরে টয়লেট পেয়েছিল, কিন্তু সমস্যা হলো ওদের ঘরের ভিতরে অথবা ঘরের বাইরে কোথাওই কোনো টয়লেট ছিল না। আর কোনো রকম টয়লেট ছাড়া ওদের পক্ষে এই জায়গায় বেশি দিন থাকা কোনোভাবেই সম্ভব না, যে কারণে ওরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিল। যেটা শুনে ওদের মধ্যে থেকে 1 নম্বর প্লেয়ার বলে, আজ সকালে আমি টয়লেট করার জন্য 100 গুণ বেশি টাকা দিয়ে একটা পোর্টেবল ওয়েস্ট ব্যাগ কিনেছি, আর আমার মনে হচ্ছে আমাদেরকে প্রত্যেকদিন টয়লেট করার জন্য 100 গুণ বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হবে। যেটা শুনে 7 নম্বর প্লেয়ার বলে, আমরা 100 গুণ বেশি টাকা না দিয়ে অন্যরকমভাবেও এই জিনিসগুলোকে কিনতে পারি। আমাদের ঘরের বাইরে কোনো কিছু ব্যবহার করতে হলে আমরা এই টাইমারের নিচে থাকা টেলিফোন থেকেও বিভিন্ন জিনিসপত্র অর্ডার করতে পারি, কিন্তু সেই জিনিসগুলোর জন্য আমাদের কাছ থেকে কিভাবে কত টাকা হবে সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। সবাই যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল, তখনই হঠাৎ করে 6 নম্বর প্লেয়ার কাউকে কিছু না জানিয়েই ওই টেলিফোন থেকে একটা সিগারেটের প্যাকেট আর একটা লাইটার অর্ডার করে। আর সেই জিনিসগুলো ওখানে আসার সাথে সাথেই ওদের ওপরে থাকা টাইমার থেকে 2 মিনিট সময় কমিয়ে দেওয়া হয়, কিন্তু ওদের ঘরে থাকা টাকাগুলো একদম একই রকম থাকে। যার মানে বাইরে এই জায়গা থেকে কোনো জিনিস অর্ডার করলে ওদের টাকার বিনিময়ে সময় কেটে নেওয়া হবে। এখন ওরা হিসাব করে দেখে ওদের ঘরের ভেতরের থেকে এই জায়গায় জিনিসপত্রের দাম অনেক কম, কিন্তু সমস্যা হলো ওরা যদি এইভাবে জিনিসপত্র কিনেই সমস্ত সময় নষ্ট করে ফেলে, তাহলে ওদের খেলাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেজন্য ওরা ঠিক করে নেয় এখান থেকে ওরা সবাই শুধুমাত্র নিজেদের প্রয়োজনের জিনিসগুলোই নেবে। এখন এরা সবাই টয়লেট করার জন্য বেশ কিছু বালতি, টিস্যু পেপার আর ওয়েস্ট ব্যাগ অর্ডার করে। এখন ওদের সবাইকে ওই প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই টয়লেট করে সেটার মুখ বন্ধ করে সেগুলোকে নিজেদের ঘরের মধ্যে রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে এরা সবাই যখন টয়লেট করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, তখন এদের প্রত্যেকেরই খিদে পেয়ে যায়। কিন্তু কাল রাতে এখানে আসার পর থেকে এখনো অবধি এদেরকে কোনো খাবার দেওয়া হয়নি। যেটা শুনে নাম্বার 8 বলে, কিন্তু কাল রাতে আমার ঘরে তো 12 বাক্স খাবার পাঠানো হয়েছিল, যেগুলোর প্রত্যেকটা থেকে আমি একটু একটু খাবার খেয়ে ওই বাক্সগুলোকে আমার ঘরেই রেখে দিয়েছি। আর ওখানে যে 12 বোতল জল ছিল সেগুলো দিয়ে আমি স্নান করে নিয়েছি। এই কথা শুনে ওরা সবাই বুঝতে পারে ওদের প্রত্যেকের ঘরের মধ্যে যে ডেলিভারি স্পেসটা রয়েছে
সেটার ভিতরে থাকা লিফটের সাহায্যেই প্রত্যেকদিন ওদের কাছে খাবার পাঠানো হবে। ওদের খাবারগুলোকে প্রত্যেকদিন উপরে 8 তলা থেকে এক এক করে নিচে পাঠানো হবে। এর মধ্যে থেকে কোনো মানুষ যদি বেশি খাবার নিয়ে নেয় তাহলে তার নিচে থাকা মানুষগুলো আর খাবার পাবে না। আর যেহেতু কাল রাতে 8 নম্বর খেলোয়াড় সমস্ত খাবারগুলোকে নিজের কাছে রেখে দিয়েছিল, তাই এরা কেউই আর কোনো খাবার পায়নি। এখন এই খাবারগুলো খাওয়ার জন্য এরা সবাই মিলে একসাথে 8 নম্বর প্লেয়ারের ঘরে চলে যায়। আর সেখানে যাওয়ার পর এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। দেখা যায় এই 8 নম্বর প্লেয়ারের ঘরটা ছিল সবচেয়ে বড় আর বিলাসবহুল। আর এখানে ওকে প্রতি মিনিটে 3,40,000 ইয়ন করে দেওয়া হচ্ছিল, যেটা দেখে এখন এরা সবাই বুঝতে পারে এখানের প্রত্যেকটা ফ্লোরে থাকা রুমের সাইজ যেমন আলাদা, সেই একই সাথে এই প্রত্যেকটা ফ্লোরে থাকা মানুষদেরকেও প্রতি মিনিটে আলাদা আলাদা হিসাবে টাকা দেওয়া হচ্ছিল। যেমন সবচেয়ে নিচে থাকা 1 নম্বর প্লেয়ারের ঘরটা ছিল সবচেয়ে ছোট, আর তাকে প্রতি মিনিটে 10,000 ইয়ন করে দেওয়া হচ্ছিল। তার উপরে থাকা 2 নম্বর প্লেয়ারের ঘরটাও একটু বড় ছিল, আর তাকে প্রতি মিনিটে 20,000 ইয়ন করে দেওয়া হচ্ছিল। ঠিক একই রকমভাবে 3 নম্বর প্লেয়ার অর্থাৎ জিনসুর ঘরটা আরও একটু বড় ছিল, আর ওকে প্রতি মিনিটে 30,000 ইয়ন করে দেওয়া হচ্ছিল। 4 নম্বর প্লেয়ারকে দেওয়া হচ্ছিল প্রতি মিনিটে 50,000 ইয়ন, 5 নম্বর প্লেয়ারকে 80,000, 6 নম্বর প্লেয়ারকে 1,30,000, 7 নম্বর প্লেয়ারকে 2,10,000, আর সবশেষে 8 নম্বর প্লেয়ারকে 3,40,000 ইয়ন করে দেওয়া হচ্ছিল। এই গেমে আসার পর প্রতি মিনিটে অনেক টাকা ইনকাম করে এরা প্রত্যেকেই খুবই খুশি ছিল। কিন্তু যখনই এরা জানতে পেরেছে এদের থেকে ওপরে থাকা মানুষগুলো এদের থেকে বেশি টাকা ইনকাম করছে, তারপরে থেকেই এরা সবাই যেন মনে মনে একটু হতাশায় ভুগতে শুরু করে। তো এখন 8 নম্বর প্লেয়ারের ঘর আর ওর টাকার পরিমাণ দেখে অনেকেরই খুবই হিংসা হচ্ছিল। কিন্তু আবার কিছু প্লেয়ার বলে, এই নাম্বারগুলোকে তো আমরা নিজেই বেছে নিয়েছি, তাই এখানে আমাদের ভাগ্যের জন্য আমরা নিজেরাই দায়ী। এরপর ওরা সবাই ওই খাবারগুলো খেতে শুরু করে। কিন্তু সমস্যা হলো এখানে এরা 8 জন প্লেয়ার ছিল আর খাবার ছিল 12 প্যাকেট। এখন এই খাবারগুলোকে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য 7 নম্বর প্লেয়ার একটা আইডিয়া বের করে। ও বলে সবার প্রথমে ওই 12 প্যাকেট খাবারের মধ্যে থেকে আমরা সবাই নিজেদের কাছে 1 প্যাকেট করে খাবার রেখে দেব, আর বাকি এক্সট্রা 4 প্যাকেট খাবার আমরা নিচে 1 নম্বর প্লেয়ারের কাছে পাঠিয়ে দেব। এরপর সারাদিনের মধ্যে যদি কারোর খিদে পায় তাহলে সে 1 নম্বর প্লেয়ারের ঘরে গিয়ে ওই অতিরিক্ত খাবারগুলো খেতে পারবে। এইভাবে খাবারগুলোকে সবার মধ্যেই সঠিকভাবে ভাগ করা যাবে। ওরা সবাই যখন নিজেদের মধ্যে এইসব কিছু আলোচনা করছিল, তখনই ওরা লক্ষ্য করে বাইরে ওদের গেমের টাইমের মধ্যে থেকে শুধুমাত্র আর 15 মিনিট সময় বাকি আছে। কারণ 8 নম্বর প্লেয়ার ওই বাইরের টেলিফোন থেকেই নিজের জন্য বেশ অনেকগুলো দামি দামি জুতো, জামা কাপড় আর আরও অনেকগুলো জিনিস অর্ডার করেছিল। এটা দেখে বাকি সবাই 8 নম্বর প্লেয়ারের উপরে প্রচণ্ড রেগে গিয়ে ওকে খুবই উল্টোপাল্টা বলতে শুরু করে, কারণ এদের প্রত্যেকেরই এখনো অনেকটা টাকার প্রয়োজন ছিল, আর এরা কোনোভাবেই এত তাড়াতাড়ি এই গেমটাকে শেষ করতে চাইছিল না। এখন 8 নম্বর প্লেয়ার বলে, আমি জানি এই গেমের সময় কিভাবে বাড়ানো যাবে। তোমরা ওই সিঁড়ি দিয়ে 8 তলা অবধি যতবার ওঠানামা করবে এই গেমের সময় তত বেশি বাড়বে। এই কথা শুনে কেউ কোনো রকম ভাবনা চিন্তা না করেই পাগলের মতন ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে। আর এইভাবে বেশ অনেকক্ষণ দৌড়দৌড়ি করার পর দেখা যায় শেষ অবধি সত্যি সত্যি ওদের গেমের সময় আরও 24 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা দেখে এখন সবাই অনেকটা নিশ্চিন্ত হয়। এবার 8 নম্বর প্লেয়ার বলে, তোমরা সবাই যখন উপরে আমার ঘরটা দেখার জন্য গেছিলে তখনই আমি লক্ষ্য করেছিলাম এই টাইমারের সময় অল্প একটু বেড়ে গেছিল, আর সেখান থেকেই আমি বুঝতে পেরেছিলাম এই সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই এই গেমের সময় বাড়বে। এখন যেহেতু এরা সবাই এই গেমের সময় বাড়ানোর গোপন নিয়মটা জেনে গেছিল, তাই এরপর থেকে প্রত্যেক দিন ওরা সবাই মিলে সারাদিন ধরে ওই সিঁড়ির ওপর নিচে দৌড়দৌড়ি করতে শুরু করে। কিন্তু সারাদিন এত ছুটোছুটি করে পরিশ্রম করার ফলে এরা প্রত্যেকেই খুবই দুর্বল হয়ে যাচ্ছিল, আর অতিরিক্ত পরিশ্রম করার ফলে এদের খিদেও অনেকটা বেড়ে গেছিল। তাই ওরা ঠিক করে নেয় এবার থেকে ওরা 4 জন করে 2টো দলে ভাগ হয়ে যাবে। এদের মধ্যে থেকে প্রত্যেকদিন একটা করে দল সিঁড়ি দিয়ে ওঠানামা করবে আর অন্য দলটা বিশ্রাম নেবে, আর তার পরের দিন অন্য দলটা দৌড়দৌড়ি করবে আর প্রথম দলটা বিশ্রাম নেবে। আর যে দল যেদিন সিঁড়ির উপরে ওঠানামা করবে তারা সেই দিন 2 প্যাকেট করে খাবার খাবে, আর যারা বিশ্রাম নেবে তারা 1 প্যাকেট করে। এখন এইভাবে কাজ করার ফলে এদের প্রত্যেকেরই খুবই সুবিধা হচ্ছিল। কিন্তু সমস্যা হলো যেহেতু 1 নম্বর প্লেয়ারের পায়ে প্রবলেম ছিল, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ওর খুবই অসুবিধা হচ্ছিল। বাকিদের তুলনায় 1 নম্বর প্লেয়ারকে উপরে ওঠার জন্য হাত আর পা সবকিছু ব্যবহার করে খুবই কষ্ট করতে হচ্ছিল, আর ওর কারণে ওর পুরো দলটাই অনেক পিছিয়ে পড়ছিল। এসব কিছু দেখে ওর টিমমেট অর্থাৎ 6 নম্বর প্লেয়ার ওকে খুবই উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে।
এখন 1 নম্বর প্লেয়ারকে এইরকম অসহায় অবস্থায় কষ্ট করতে দেখে 2 নম্বর প্লেয়ারের খুবই খারাপ লাগছিল। তাই এখন 1 নম্বর প্লেয়ারকে সাহায্য করার জন্য 2 নম্বর প্লেয়ার ওর জায়গায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে। যদিও 1 নম্বর প্লেয়ার কোনোভাবেই চাইছিল না ওর জায়গায় অন্য কেউ কষ্ট করুক, কিন্তু এই মুহূর্তে এটা ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। এখন যেহেতু 2 নম্বর প্লেয়ার একটানা পরপর 2-3 দিন ধরে দৌড়দৌড়ি করেছিল, সেজন্য ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়তে শুরু করে। আর সেজন্যই 1 নম্বর প্লেয়ারের জায়গায় এখন জিনসু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে। এরপর থেকে জিনসু আর 2 নম্বর প্লেয়ার দুজনেই নিজেদের দৌড়ানোর পরেও 1 নম্বর প্লেয়ারকে সাহায্য করার জন্য একদিন করে অতিরিক্ত দৌড়াতো। কিন্তু এই জিনিসটা 1 নম্বর প্লেয়ারের একদমই পছন্দ হচ্ছিল না। যেহেতু ওর পায়ের সমস্যার কারণে ও বাকি সবার সাথে দৌড়াতে পারছিল না, তাই এখন ও অন্যরকমভাবে সবাইকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই গেমটা শুরু হওয়ার পর থেকেই প্রত্যেক প্রতিযোগী তাদের খাবার দাবারের এঁটো বাক্স আর তাদের মলমূত্র একটা প্যাকেটের মধ্যে বন্ধ করে তাদের নিজেদের ঘরের মধ্যে রেখে দিচ্ছিল। আর যেহেতু গেমের নিয়ম অনুযায়ী এরা কেউই ওদের ঘরের থেকে কোনো জিনিস বাইরে বের করতে পারবে না, তাই এখন প্রত্যেকদিন একটু একটু করে এদের প্রত্যেকের ঘরের মধ্যেই নোংরা আবর্জনার পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছিল, যে কারণে এদের ঘরের মধ্যে থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। সেজন্য এখন 1 নম্বর প্লেয়ার ঠিক করে নেয় ও সবার ঘরের নোংরা আবর্জনা আর মলমূত্রগুলোকে নিজের ঘরের মধ্যে রেখে দেবে। যেহেতু ও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছিল না, তাই ও এভাবেই সবাইকে সাহায্য করতে চাইছিল। এইভাবে আস্তে আস্তে সবকিছু বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন ওরা লক্ষ্য করে এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করার পরেও ওদেরকে আর খুব একটা বেশি সময় দেওয়া হচ্ছিল না। আর এইভাবে আস্তে আস্তে সমস্ত সময় শেষ হয়ে গিয়ে এখন ওদের গেমের জন্য শুধুমাত্র আর 30 মিনিট সময় বাকি ছিল, যেটা দেখে এরা প্রত্যেকেই খুবই চিন্তায় পড়ে যায় আর সময় বাড়ানোর জন্য তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়দৌড়ি করতে শুরু করে। কিন্তু এসব কিছুর মধ্যেই 4 নম্বর প্লেয়ার হঠাৎ করেই খুবই অসুস্থ হয়ে যায়। মির্গির রোগের কারণে এখন ও মেঝেতে পড়ে ছটফট করতে শুরু করে। আর ওকে এই অবস্থায় দেখে বাকি সবাই তাড়াতাড়ি করে ওকে নিয়ে বাইরে থাকা ডেলিভারি স্পেসের কাছে পৌঁছে যায়। আর সেখান থেকে ওরা সবাই 4 নম্বর প্লেয়ারের জন্য ওষুধ অর্ডার দেওয়ার চেষ্টা করে, কিন্তু 6 নম্বর প্লেয়ার ওদের সবাইকে এই কাজটা করতে বারণ করে। ওর বক্তব্য ছিল, আমাদের কাছে এমনিতেই খুবই অল্প সময় আছে, আর এখন যদি আমরা এই ওষুধ অর্ডার করেই বাকি সময়টা শেষ করে দেই তাহলে আমাদের গেমটা এখানেই বন্ধ হয়ে যাবে। কিন্তু বাকি কেউই 6 নম্বর প্লেয়ারের কথা শুনতে চাইছিল না, যে বিষয়টা নিয়ে 6 নম্বর প্লেয়ার বাকি সবার সঙ্গে ঝামেলা আর মারামারি করতে শুরু করে দেয়। আর বেশ কিছুক্ষণ মারামারি চলার পর ওরা লক্ষ্য করে এখন ওদের গেমের সময় আরো 40 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে প্রথমে তো এরা সবাই খুবই অবাক হয়ে গেছিল। কিন্তু পরে ওরা এই গেমের সময় বাড়ানোর আসল নিয়মটা বুঝতে পারে। আসলে এদের পুরো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল, যেগুলোর সাহায্যে বাইরে থেকে বহু দর্শক এদের এই শোটা দেখছে। আর যখনই এরা কোনোরকমভাবে দর্শকদেরকে এন্টারটেইন করছে তখনই এদের গেমের সময় অল্প করে বাড়িয়ে দেওয়া হচ্ছিল। এর আগে যখন ওরা সময় বাড়ানোর জন্য সিঁড়ি দিয়ে দৌড়দৌড়ি করে কষ্ট করছিল সেটা দেখে দর্শকদের খুবই মজা লাগছিল, সেজন্য তখন ওদের সময় বাড়ানো হচ্ছিল। কিন্তু আস্তে আস্তে প্রত্যেকদিন এদেরকে সিঁড়ি দিয়ে দৌড়াতে দেখে দর্শকদের খুবই একঘেয়ে লাগতে শুরু করে, তাই শেষের দিকে সিঁড়ি দিয়ে দৌড়ানোর জন্য এদেরকে আর অতিরিক্ত কোনো সময় দেওয়া হচ্ছিল না। কিন্তু এখন এদের সবাইকে মারামারি করতে দেখে দর্শকদের খুবই ভালো লেগেছিল, যে কারণে এদেরকে আরো 40 ঘন্টা অতিরিক্ত সময় দেওয়া হয়। এই ঘটনার পর এরা সবাই একসাথে বসে আলোচনা করতে শুরু করে যে এরপর এরা কিভাবে দর্শকদের মনোরঞ্জন করে এই গেমের সময় বাড়াবে। আর বেশ কিছুক্ষণ আলোচনা করার পর ওরা ঠিক করে নেয় ওরা সবাই একটা ট্যালেন্ট শো অর্গানাইজ করবে, যেখানে এরা প্রত্যেকেই নিজেদের ট্যালেন্ট দেখিয়ে দর্শকদেরকে খুশি করার চেষ্টা করবে। কিন্তু এই কথা শুনে জিনসু খুবই চিন্তায় পড়ে গেছিল, কারণ ওর মধ্যে বিশেষ কোনো প্রতিভাই ছিল না, না ও নাচ গান করতে পারত আর না অন্য কিছু। এই ঘটনার পর সবার প্রথমে 7 নম্বর প্লেয়ার নিজের নাক দিয়ে খুব সুন্দর বাঁশি বাজায়, যেটা দেখে দর্শকরা খুশি হয়ে ওদেরকে অতিরিক্ত 20 ঘন্টা সময় দেয়। এটা দেখে 7 নম্বর প্লেয়ার এদেরকে বলে, যেহেতু এখন আমরা এই গেমের সময় বাড়ানোর গোপন নিয়মটা জেনে গেছি, তাই সবার প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে আমরা এই গেম থেকে টোটাল কত টাকা ইনকাম করতে চাই, আর তার জন্য আমাদেরকে এখানে কতদিন থাকতে হবে, কারণ অতিরিক্ত টাকা লোভ করলে আমরা কখনোই এখান থেকে বাইরে বেরোতে পারবো না, আর এখান থেকে বাইরে বেরোতে না পারলে আমরা এই টাকাগুলোকে খরচও করতে পারবো না। তাই এখনই আমাদেরকে একটা সময়সীমা বেঁধে নিতে হবে, যে সময়টা শেষ হয়ে গেলেই আমরা এই গেম থেকে বাইরে বেরিয়ে যাব। এই কথা শুনে সবাই 7 নম্বর প্লেয়ারের কথায় রাজি হয়ে যায়, আর এই গেমটা টোটাল কতদিন খেলা হবে সেটা ঠিক করার দায়িত্ব ওরা 1 নম্বর প্লেয়ারের উপরে দেয়, কারণ 1 নম্বর প্লেয়ার এখানে সব থেকে কম টাকা পাচ্ছিল। এবার 1 নম্বর প্লেয়ার জানায় ওর টোটাল 1 বিলিয়ন ইয়ন মানে 100 কোটি ইয়নের প্রয়োজন। এবার এরা সবাই হিসাব করে দেখে 1 নম্বর প্লেয়ারকে এই টাকাটা ইনকাম করতে গেলে
এদের সবাইকে আরও ৭৫ দিন এখানে থাকতে হবে। এখন বাকি প্রত্যেকেই ১ নম্বর প্লেয়ারের কথা মতন এখানে ৭৫ দিন থাকার জন্য রাজি হয়ে যায়, কারণ ১ নম্বর প্লেয়ার যত টাকা পাবে বাকি প্রত্যেকেই তার থেকে অনেক বেশি টাকা পাবে। এই ঘটনার পর থেকে প্রত্যেক দিন এদের মধ্যে থেকে একজন একজন করে নিজের ট্যালেন্ট দেখিয়ে এই গেমের সময় বাড়াতে শুরু করে। এখন ৫ নম্বর প্লেয়ার খুব সুন্দর একটা গান করে এই গেমের ১০ ঘন্টা সময় বাড়িয়ে দেয়। ৬ নম্বর প্লেয়ার হাত দিয়ে ঘুষি মেরে একসঙ্গে অনেকগুলো টাইলস ভেঙে এই গেমের জন্য ১৫ ঘন্টা সময় পায়। আর ২ নম্বর প্লেয়ার ঘুষি মেরে টাইলস ভাঙার সাথে সাথে ক্যারাটের বেশ কিছু মুভ দেখায়, যে কারণে ওকে ১৭ ঘন্টা সময় দেওয়া হয়। এরপর ৪ নম্বর প্লেয়ার খুবই বেসুরো একটা গান করে মাত্র ১ ঘন্টা ৫০ মিনিট সময় পায়। কিন্তু এদের সবার মধ্যে থেকে জিনসু সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ ও নাচ গান অথবা অন্য কোনো কিছুই করতে পারত না। কিন্তু এখন ওকে বাকি প্রত্যেকের মতনই কিছু না কিছু তো একটা করতেই হবে, যে কারণে ও বাধ্য হয়ে নিজের মতন করে নাচ করার চেষ্টা করে। আর ওর এই ভুলভাল আর বাজে নাচ দেখে ওকে মাত্র ১৮ মিনিট সময় দেওয়া হয়। এরপর ১ নম্বর প্লেয়ার বেশ কিছু জোকারের অ্যাক্ট দেখিয়ে ৩০ ঘন্টা সময় পায়। এরপর সবশেষে ৮ নম্বর প্লেয়ার নিজের ট্যালেন্ট দেখানোর জন্য ৬ নম্বর প্লেয়ারকে নিয়ে নিজের ঘরে চলে যায়, আর সেখানে ও ক্যামেরার সামনে ৬ নম্বর প্লেয়ারের সাথে উল্টোপাল্টা নোংরা শুরু করে, যেটা দেখে ওদেরকে ৬৯ ঘন্টা সময় দেওয়া হয়। আর এটা ছিল এই ট্যালেন্ট শো থেকে পাওয়া সবচেয়ে বেশি সময়। আর এখন এই সমস্ত কাজ করে এদের কাছে প্রায় ১৫৫ ঘন্টারও বেশি সময় হয়ে গেছিল। এরপর ১ নম্বর প্লেয়ার এদের সবাইকে বলে, যেহেতু আমরা এখন এই গেমের সময় বাড়ানোর আসল নিয়মটা জেনে গেছি আর এখন আমাদেরকে সিঁড়ি দিয়েও দৌড়দৌড়ি করতে হয় না, তাই আমি চাই এবার থেকে প্রত্যেকের ঘরের ময়লা আর নোংরা আবর্জনাগুলোকে তোমরা নিজেদের ঘরেই রাখো, কারণ এখন তো এই গেমের সময় বাড়ানোর জন্য আমিও তোমাদেরকে সাহায্য করছি। আর তাছাড়া আমার ঘরটা খুবই ছোট, সেখানে আর অতিরিক্ত কোনো নোংরা রাখার জায়গাও নেই। এটা শুনে এখন সবাই ১ নম্বর প্লেয়ারের কথায় রাজি হয়ে যায়। এখন এদের মধ্যে থেকে বেশ কিছু প্লেয়ার চাইছিল এবার থেকে এরা প্রত্যেকের ময়লা নিজের নিজের ঘরের মধ্যেই রেখে দিক, কিন্তু আবার অন্যান্য অনেক প্লেয়ারই চাইছিল এবার থেকে এই নোংরা ময়লাগুলোকে অন্য কোনো নতুন প্লেয়ারের ঘরে রাখা হোক। আর সেই বিষয়টা ঠিক করার জন্য এরা সবাই একটা ভোটের ব্যবস্থা করে। এদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ভোট পাবে এবার থেকে তার ঘরেই এই নোংরা আবর্জনাগুলোকে রাখা হবে। এবার কথা মতন পরের দিন সকালে ভোট শেষ হওয়ার পর দেখা যায় ৮ নম্বর প্লেয়ারকেই সবচেয়ে বেশি ভোট দেওয়া হয়েছিল, যার মানে এখন থেকে এই নোংরা আবর্জনাগুলোকে ওর ঘরেই রাখতে হবে। কিন্তু এখন হঠাৎ করেই ৮ নম্বর প্লেয়ার বলতে শুরু করে ও এই ভোটের রেজাল্ট মানে না, আর সেজন্যই ও নিজের ঘরের মধ্যে কাউকে নোংরা রাখতে দেবে না। যেটা শুনে বাকি সবাই বলে, কিন্তু আমরা তো প্রত্যেকের মতামত নিয়েই এই ভোট করার সিদ্ধান্ত করেছিলাম, যেখানে তুমি হেরে গেছো। আর তাছাড়া এই ঘরের মধ্যে প্রত্যেকেরই সমান অধিকার আছে, তাই এখন তোমাকে বাকি সবার কথা শুনে চলতে হবে। যেটা শুনে ৮ নম্বর প্লেয়ার বলে, একদমই না, আমরা যারা ওপরে থাকি আমরা তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা, তোমরা নিজেদের সাথে কখনোই আমাদের তুলনা করবে না। আর এখন আমি তোমাদেরকে তোমাদের আসল জায়গাটা দেখাতে চাই। এই কথা বলেই ৮ নম্বর প্লেয়ার নিজের ঘরের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরা সবাই মনে করেছিল পরবর্তীকালে হয়তো ৮ নম্বর প্লেয়ার এদের কথা শুনতে বাধ্য হবে, কিন্তু দেখা যায় ৮ নম্বর প্লেয়ারের কাছে সত্যি সত্যি সবচেয়ে বেশি ক্ষমতা ছিল। এই ঘটনার পর থেকে আগামী বেশ কিছুদিন ধরে ৮ নম্বর প্লেয়ার নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকতে শুরু করে। ও আর কোনোভাবেই বাইরে বেরোচ্ছিল না, কিন্তু একই সাথে এখন ও বাকি প্রত্যেকের খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আসলে এদের ঘরের মধ্যে থাকা লিফটের সাহায্যেই প্রত্যেকদিন এদের কাছে খাবার পাঠানো হতো, আর এই লিফটটা ওপরে ৮ তলা থেকে খাবার দেওয়া শুরু করে নিচে ১ তলায় এসে বন্ধ হতো। আর যেহেতু সমস্ত খাবার নিয়ে এই লিফটটা সবার আগে ৮ নম্বর প্লেয়ারের ঘরের ওপর দিয়ে আসতো, তাই এখন সেই সুযোগেই ৮ নম্বর প্লেয়ার এদের সমস্ত খাবার আর জলগুলোকে নিজের কাছে রেখে দিতে শুরু করে। এদিকে পরপর বেশ কিছুদিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না করার ফলে বাকি সমস্ত প্লেয়ারদের অবস্থা এখন খুবই খারাপ হয়ে আসতে শুরু করে। এখন আস্তে আস্তে এরা প্রত্যেকেই খুবই অসুস্থ আর দুর্বল হয়ে গেছিল। একটা সময় এদের মধ্যে থেকে বেশ কিছু প্লেয়ার খিদে সহ্য করতে না পেরে ৮ নম্বর প্লেয়ারের দরজায় নক করে ওর কাছে খাবারের জন্য ভিক্ষে চাইতে শুরু করে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ২ নম্বর প্লেয়ার ঠিক করে নেয় ও নিচের ডেলিভারি স্পেস থেকে বেশ কিছু দামি দামি জিনিস অর্ডার করে এদের গেমের সমস্ত সময় নষ্ট করে দেবে, যাতে ওরা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু এদের মধ্যে থেকে অনেকেই ২ নম্বর প্লেয়ারকে আটকে দেয়। এমনকি ১ নম্বর প্লেয়ার তো ওর পা ধরে বলতে শুরু করে, আমার ১ বিলিয়ন ওনের খুব প্রয়োজন, তাই তুমি দয়া করে এই গেমটাকে এখন এভাবে বন্ধ করো না। এসব কিছু দেখে এখন শেষ অবধি একটু ভাবনা চিন্তা করার পর জিনসু ঠিক করে নেয় এই সমস্যার সমাধান করার জন্য এবার থেকে ও সবার নোংরা ময়লাগুলোকে নিজের ঘরেই রেখে দেবে।
আর সেই একই সাথে ওরা সবাই মিলে ৮ নম্বর প্লেয়ারের কাছে ক্ষমাও চাইবে। আর দেখা যায় এই কাজটা করার সাথে সাথেই আবার সবকিছু আগের মতন ঠিক হয়ে গেছে। এখন ৮ নম্বর প্লেয়ার আবার এদের সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। আর সেই একই সাথে এরা সবাই আবার আগের মতন খাবার পেয়ে যাচ্ছিল। এরপর এরা সবাই ঠিক করে নেয় এখন দর্শকদেরকে এন্টারটেইন করে এই গেমের সময় বাড়ানোর জন্য এরা নতুন একটা গেম খেলবে, যে গেমটার নাম হলো কিং গেম। এই গেমের নিয়ম খুবই সহজ ছিল। যেহেতু এখানে এরা ৮ জন প্লেয়ার ছিল, তাই এরা ৮টা ছোট ছোট বল নিয়ে একটা বাক্সের মধ্যে রেখে দেবে। আর ওর মধ্যে থেকে প্রথম 7টা বলের ওপরে ১ থেকে ৭ অবধি নাম্বার লেখা থাকবে। আর একটা বলের ওপরে লেখা থাকবে কে, যার মানে হলো কিং। এখন এই বন্ধ বাক্সের মধ্যে থেকে যে কে লেখা বলটা পাবে সে হবে কিং। আর সে বাকি নাম্বারের খেলোয়াড়দেরকে নিজের ইচ্ছা মতন উদ্ভট কাজ করার আদেশ দেবে। আর বাকি সবাইকেই কিংয়ের আদেশ মেনে চলতে হবে। আর যদি কেউ সেই আদেশ না মানে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এখন এরা সবাই মিলে এই খেলাটাকে শুরু করে দেয়। প্রথমের দিকে এই গেমটাকে সবাই খুবই বাচ্চাদের মতন খেলছিল। এই যেমন একজন আরেকজনের হাত ধরে থাকো, অথবা একজন আরেকজনের গালে কিস করো, এই রকম। আর এই জিনিসগুলো দেখে দর্শকদের খুব একটা ভালো লাগে না, যে কারণে প্রথমের দিকে এই গেম খেলার পরেও ওদেরকে খুবই কম সময় দেওয়া হচ্ছিল। কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ গেম খেলার পর অবশেষে ৮ নম্বর প্লেয়ার কিং হয়। আর এখন ও ২ নম্বর প্লেয়ার আর ৬ নম্বর প্লেয়ারকে নিজেদের মধ্যে লড়াই করতে বলে। এখানে মজার ব্যাপার হলো এই দুজন প্লেয়ারই একে অপরকে একদমই পছন্দ করত না। আর নিজেদের সেই শত্রুতার কারণেই এখন ওরা সত্যি সত্যি মারামারি শুরু করে দেয়। এখানে দেখা যায় ২ নম্বর প্লেয়ার খুবই ভালো ক্যারাটে জানত। আর সেজন্য প্রথমের দিকে ও খুব সহজেই ৬ নম্বর প্লেয়ারকে মেরে ওকে দুর্বল করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে ওর ডান হাতে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে, যে কারণে ও ৬ নম্বর প্লেয়ারকে ঠিকভাবে মারতে পারছিল না। আসলে আগের দিন ট্যালেন্ট শো দেখানোর সময় ঘুষি মেরে টাইলস ভাঙতে গিয়ে ওর হাতে প্রচণ্ড জোরে আঘাত লেগেছিল। আর এখন ওর এই দুর্বলতার সুযোগ নিয়েই ৬ নম্বর প্লেয়ার ওকে প্রচণ্ড মারতে শুরু করে। হাতে অতিরিক্ত জোরে চোট লাগার কারণে এখন ২ নম্বর প্লেয়ারও কোনোভাবে নিজের ডিফেন্স করতে পারছিল না। এখন দেখা যায় ৬ নম্বর প্লেয়ার অতিরিক্ত রেগে গিয়ে ওকে মারতে মারতে ওর চোখ মুখ ফাটিয়ে সেখান থেকে রক্ত বের করে দিয়েছে। আর এখন অতিরিক্ত মার খাওয়ার ফলে ২ নম্বর প্লেয়ারও ওখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও ৬ নম্বর প্লেয়ার ওখানে কোনোভাবেই থামতে চাইছিল না। অতিরিক্ত রাগের কারণে ও ২ নম্বর প্লেয়ারকে মারতে মারতে মেরে ফেলতে চাইছিল। কিন্তু তখনই ওখানে বাকি প্লেয়াররা এসে ওদের এই লড়াইটা বন্ধ করে দেয়। এখন দেখা যায় এই লড়াই দেখে দর্শকদের এতটাই ভালো লেগেছিল যে ওদেরকে আরো অতিরিক্ত ৫০ ঘন্টা সময় দেওয়া হয়। কিন্তু এখানে ২ নম্বর প্লেয়ারের ওই রকম খারাপ অবস্থা দেখে বাকি সবাই খুবই ভয় পেয়ে গেছিল। তাই এখন এরা ঠিক করে নেয় এরপর থেকে এই গেমে আর কোনো রকম লড়াই হবে না। যেটা শুনে ৮ নম্বর প্লেয়ার আর ৬ নম্বর প্লেয়ার বলে, আমরা যদি লড়াই না করি তাহলে আমাদেরকে এই গেমের জন্য আর খুব বেশি সময় দেওয়া হবে না, কারণ দর্শকরা আমাদের কষ্ট দেখতে চায়। আমাদেরকে অসুবিধার মধ্যে দেখলেই ওরা খুশি হয়ে আমাদেরকে বেশি সময় দেবে। এখন এই গেমটাকে মজাদার করে তোলার জন্য ওরা একটা নতুন পদ্ধতি খুঁজে বের করে। এখন থেকে কোনো প্লেয়ার চাইলেই কিংয়ের আদেশকে অমান্য করতে পারবে, কিন্তু তার জন্য তাকে একটা শাস্তি পেতে হবে। আর এই শাস্তি দেওয়ার জন্য ওরা একটা টিজার গান বা ইলেকট্রিক গান অর্ডার করেছিল। যে প্লেয়ার আদেশ অমান্য করবে তাকে এই ইলেকট্রিক গান থেকে শক খেতে হবে। এরপর আবার গেম শুরু হলে সবার প্রথমে জিনসু কিংয়ের আদেশ অমান্য করে, যে কারণে শাস্তি হিসাবে ওকে ইলেকট্রিক শক দেওয়া হয়। কিন্তু দেখা যায় এই বন্দুকের পাওয়ার এতটাই বেশি ছিল যে শক লাগার সাথে সাথেই জিনসু ওখানে অজ্ঞান হয়ে গেছিল। আর সেই একই সাথে ও নিজের প্যান্টেই বাথরুম করে ফেলেছিল। এটা দেখে দর্শকরা ওদেরকে আরো অতিরিক্ত ৬০ ঘন্টা সময় দেয়। এখন এই বন্দুকের পাওয়ার দেখে বাকি প্লেয়াররা খুবই ভয় পেয়ে গেছিল। এরপর থেকে প্রত্যেক দিন এরা এই কিং গেম খেলেই দর্শকদেরকে এন্টারটেন করতে থাকে। কিন্তু এইভাবে বেশ কিছুদিন গেম চলার পর এরা সবাই লক্ষ্য করে প্রত্যেক দিন এই গেমের মধ্যে থেকে শুধুমাত্র ৪, ৬ আর ৮ নম্বর প্লেয়ারই কিং হচ্ছিল। আর ওরা প্রত্যেকবার শুধুমাত্র ১, ২ আর ৩ নম্বর প্লেয়ারকেই ইলেকট্রিক শক দিয়ে শাস্তি দিচ্ছিল, যেটা দেখে এদের মনে হতে লাগে ৪ নম্বর, ৬ নম্বর আর ৮ নম্বর প্লেয়ার নিশ্চয়ই এই গেমের মধ্যে চিটিং করছে। আর এই বিষয়টা জানার জন্যই ওরা সবাই লুকিয়ে লুকিয়ে ওদের ৩ জনের ওপরে নজর রাখতে শুরু করে। আর এভাবেই একদিন ৭ নম্বর প্লেয়ার দেখতে পায় ৪ নম্বর প্লেয়ার রাতে লুকিয়ে লুকিয়ে কে লেখা বলের গায়ে আঠা লাগিয়ে দিচ্ছে, যাতে পরের দিন সকালে গেম শুরু হওয়ার পরেই এদের ৩ জনের মধ্যে থেকে কেউ একজন ওই আঠা লাগানো কে বলটাকে বেছে নিয়ে কিং হয়ে যেতে পারে। আর এইভাবেই প্রত্যেকদিন এরা ৩ জন চিটিং করে কিং হয়ে বাকিদেরকে শাস্তি দিয়ে মজা পাচ্ছিল। এখন ৭ নম্বর প্লেয়ার ৪ নম্বর প্লেয়ারকে বলে, আজকের পর থেকে তুমি যদি আর কখনোই এই গেমে চিটিং করার চেষ্টা করো তাহলে আমি তোমার ব্যাপারে বাকি সবাইকে বলে দেব। এই কথা শুনে ৪ নম্বর প্লেয়ার ভয় পেয়ে গিয়ে চিটিং করা পুরোপুরি বন্ধ করে দেয়।
আর এই কারণেই পরের দিন সকালের গেমে 1 নম্বর প্লেয়ার কিং হয়ে যায়। আর এখন ও শাস্তি হিসাবে 8 নম্বর প্লেয়ারকে ইলেকট্রিক শক খেতে বলে। যদিও প্রথমের দিকে 8 নম্বর প্লেয়ার বিভিন্ন রকম অজুহাত দিয়ে ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখন বাকি সমস্ত প্লেয়াররা ওকে জোর করে আটকে দিয়ে ইলেকট্রিক শক খাওয়ার জন্য বাধ্য করে। এখন 8 নম্বর প্লেয়ারকে শক খেতে দেখার জন্য এরা প্রত্যেকেই খুবই আগ্রহের সঙ্গে দাঁড়িয়েছিল। এখন 7 নম্বর প্লেয়ারকে দায়িত্ব দেওয়া হয় 8 নম্বর প্লেয়ারকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য, কিন্তু এই কাজটা করার আগে হঠাৎ করেই 6 নম্বর প্লেয়ার এসে 7 নম্বর প্লেয়ারকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আর তারপর ও 7 নম্বর প্লেয়ারের হাত থেকে ইলেকট্রিক গানটা কেড়ে নিয়ে ওকেই শক দিয়ে অজ্ঞান করে দেয়। আর এরপর ও সবার সামনে স্বীকার করে নেয়, এতদিন ধরে আমি 8 নম্বর প্লেয়ার আর 4 নম্বর প্লেয়ার এই গেমে চিটিং করছিলাম, কিন্তু এখন যেহেতু তোমরা আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছো, তাই আমরা তোমাদের থেকে আর কোনো কিছু লুকাতে চাই না। এখন থেকে এই জায়গায় আমাদের দাদাগিরি চলবে, আর আমরা যেমনটা বলবো তোমাদেরকে তেমনভাবে চলতে হবে। আর এরপর ও সবাইকে ভয় দেখানোর জন্য ওই ইলেকট্রিক গানটা নিজের কাছে রেখে দেয়। আর সেই একই সাথে ও নিজের জন্য একটা বন্দুক আর একটা বেসবল ব্যাট অর্ডার দেয়। আর এরপর ও বাকি প্লেয়ারদের ঘরে থাকা টেলিফোনগুলোকে ভেঙে দেয়, আর ওদের ঘরের বাইরে থাকা ওই টেলিফোনের চারিপাশে তালাচাবি লাগিয়ে সেটাকে লক করে দেয়, যাতে এখন বাকি প্লেয়াররা ওদের সঙ্গে লড়াই করার জন্য কোনো রকম অস্ত্র অর্ডার দিতে না পারে। আর এরপর 6 নম্বর প্লেয়ার আর তার টিম 7 নম্বর প্লেয়ারকেও ভয় দেখিয়ে ওকে নিজেদের দলে করে নেয়। যদিও 7 নম্বর প্লেয়ার কোনোভাবেই ওদের সাথে থেকে এই কাজগুলো করতে চাইছিল না, কিন্তু এখন কোনো রকম অস্ত্র ছাড়া ওর পক্ষে এদের সঙ্গে লড়াই করাও সম্ভব না, তাই এখন ও অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে এদের টিমে জয়েন করে। এখন একদিকের টিমে ছিল 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আর 8 নম্বর প্লেয়ার, আর অন্য টিমে ছিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর প্লেয়ার। এর পরের দিন সকালে 6 নম্বর প্লেয়ার আর তার দল বাকি সবাইকে বলে, এখন থেকে এই গেমের মধ্যে আমরা বেশ কিছু নতুন নিয়ম চালু করেছি। আজকের পর থেকে আমরা ওপরতলার লোকেরা কোনো রকম কাজ করব না। এখন থেকে এই গেমের সময় বাড়ানোর জন্য নিচের তলার প্লেয়ার অর্থাৎ 1, 2, 3 আর 5 নম্বর প্লেয়ারকে খাটাখাটি করতে হবে। আর তোমরা যদি আমাদের কথা না শুনে চলো, তাহলে আমরা তোমাদেরকে খাবার আর জল দেওয়া পুরোপুরি বন্ধ করে দেব। এখন থেকে প্রতি 3 ঘন্টা সময় কামানোর জন্য তোমাদেরকে একটা করে কয়েন দেওয়া হবে। 6 ঘন্টা কামালে 2টো আর 9 ঘন্টা কামালে 3টে। পরবর্তীকালে এই কয়েনগুলোর সাহায্যে তোমরা আমাদের কাছ থেকে খাবার, জল আর অন্যান্য অতিরিক্ত জিনিস কিনতে পারবে। যে প্লেয়ার শুধুমাত্র একটা কয়েন পাবে তাকে শুধু একটা জলের বোতল দেওয়া হবে, যে 2টো কয়েন পাবে তাকে খাবার আর জল দুটোই দেওয়া হবে, আর যদি কেউ 3টে কয়েন পায় তাহলে সে খাবার আর জল খাওয়ার পাশাপাশি অন্য কোনো জিনিসও নিতে পারবে। আর এছাড়া এখন থেকে এদের 4 জনকে প্রত্যেকদিন বিভিন্ন নতুন নতুন গেম খেলতে হবে। সেখানে যে প্লেয়ার ফার্স্ট হবে তাকে সুরক্ষিত ছেড়ে দেওয়া হবে, আর বাকি 3 জন প্লেয়ারের মধ্যে থেকে যে কোনো একজন প্লেয়ারকে বেছে নিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এখন এই কথা শুনে 2 নম্বর প্লেয়ার প্রচণ্ড রেগে গিয়ে ওদেরকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই 6 নম্বর প্লেয়ার নিজের পকেট থেকে একটা টেজার গান বের করে ওকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এই ঘটনার পর এরা 4 জন বাধ্য হয়ে ওপরতলার লোকেদের সমস্ত আদেশ মেনে চলতে শুরু করে। এরপর প্রথম খেলার জন্য এদের সবাইকে নিজেদের শরীরের হাত, পা, জিভ আর চোখের মধ্যে থেকে যে কোনো একটা করে অঙ্গ বেছে নিতে বলা হয়, আর যে প্লেয়ার যে জিনিসটাকে বেছে নিয়েছিল তাদের শরীরের সেই অংশটাকে বেঁধে দেওয়া হয়। আর তারপর এই অবস্থায় ওদের 4 জনকে ওই ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়তে বলা হয়। কিছুক্ষণ পর 6 নম্বর প্লেয়ার ওদেরকে খুঁজতে শুরু করবে, আর যে 3 জন প্রথমে ধরা পড়ে যাবে তারা এই গেমটা হেরে যাবে। এর কিছুক্ষণের মধ্যেই ওই গেমটা শুরু হয়ে যায়। সেখানে বাকি সমস্ত প্লেয়ার মোটামুটি লুকিয়ে পড়লেও 2 নম্বর প্লেয়ারের চোখ বাঁধা থাকার কারণে সে কোথাও যেতে পারছিল না। সেই কারণে 6 নম্বর প্লেয়ার ওকে খুব সহজেই খুঁজে বের করে। এখন 6 নম্বর প্লেয়ার যাকেই খুঁজে পাচ্ছিল তাকেই প্রচণ্ড উল্টোপাল্টা মারধর করছিল, যেটা দেখে 8 নম্বর প্লেয়ার প্রচণ্ড মজা পাচ্ছিল। এইভাবে দেখা যায় প্রথম দিনের খেলাটা জিনসু জিতে গেছে, যে কারণে এখন ওকে বাদ দিয়ে বাকি 3 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে শাস্তি পেতে হবে। এখন যে 3 জন হেরে গেছিল তাদের হাত, পা আর মুখ বেঁধে গোল করে বসিয়ে রাখা হয়, আর যে প্লেয়ার জিতে গেছিল অর্থাৎ জিনসু তাকে ওদের মাঝখানে দাঁড় করিয়ে ওর চোখ ভালো করে বেঁধে দিয়ে ওর হাতে একটা বেসবল ব্যাট দিয়ে ওকে গোল গোল ঘুরিয়ে দেওয়া হয়। এরপর ওই অবস্থায় ওকে ওই 3 জনের মধ্যে থেকে যে কোনো একজনের মাথায় ব্যাট দিয়ে জোরে আঘাত করতে হবে। এবার চোখ বাঁধা অবস্থায় এই কাজটা করার সময় জিনসু 1 নম্বর প্লেয়ারকে আঘাত করে, যে কারণে ওর মুখে কেটে গিয়ে সেখান থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল, যেটা দেখে বাকি সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেও 6 নম্বর আর 8 নম্বর প্লেয়ার এসব কিছু দেখে খুবই মজা পাচ্ছিল। এখন এই গেমটা শেষ হওয়ার পর দেখা যায় ওদেরকে টোটাল 26 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এটা দেখে ওপরতলার প্লেয়াররা বলে, আজকের গেমে তোমরা প্রত্যেকেই খুবই ভালো পারফর্ম করেছো,
সেজন্য আজকে তোমাদেরকে টোটাল 9টা কয়েন দেওয়া হবে। এখন এই 9টা কয়েনের মধ্যে থেকে তোমরা কে কতগুলো কয়েন নিতে চাও সেগুলোকে তোমরা আলাদা আলাদা হয়ে একটা কাগজের উপরে লেখো। তোমাদের প্রত্যেকের লেখা কয়েনের নাম্বারগুলোকে যোগ করে যদি 9 অথবা তার থেকে কম নাম্বার আসে তাহলে তোমরা যে যতগুলো কয়েন লিখেছিলে তাদেরকে ততগুলো কয়েনই দিয়ে দেওয়া হবে। কিন্তু তোমাদের সবার কয়েনের যোগফল যদি 9 থেকে বেশি হয় তাহলে আজকে তোমাদেরকে আর কোনো কয়েন দেওয়া হবে না। এই কথা শুনে এখন এরা প্রত্যেকে আবারও খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে জিনসু অনেক ভাবনা চিন্তা করার পর নিজের কাগজে শুধু একটাই কয়েন লেখে। ও মনে করেছিল বাকি কেউ যদি বেশি কয়েন লেখে তাহলে ওদের যোগফল যেন 9 থেকে কমই থাকে। কিন্তু পরে হিসাব করে দেখা যায় এখানে জিনসুকে বাদ দিয়ে ওর দলের বাকি প্রত্যেকেই 2টো করে কয়েন লিখেছিল, আর ওদের টোটাল কয়েনের সংখ্যা ছিল 7, যে কারণে এখন ওদেরকে ওই কয়েনগুলো দিয়ে দেওয়া হয়। আর যেহেতু জিনসু একটাই কয়েন লিখেছিল তাই এখন সেটার সাহায্যে ও শুধুমাত্র 1 বোতল জল পায়। এরপর থেকে আগামী বেশ কিছুদিন এইভাবেই কাটতে থাকে। 6 নম্বর আর 8 নম্বর প্লেয়ার এখন প্রত্যেক দিন নিচের তলার প্লেয়ারদেরকে মারধর করে ওদের উপরে অত্যাচার করতে শুরু করে। কিন্তু এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে এদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এখন 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর প্লেয়ার মিলে ঠিক করে নেয় ওরা সবাই ওপরতলার প্লেয়ারদের সঙ্গে লড়াই করবে। আর এই বিষয়টা নিয়ে ওরা সবাই লুকিয়ে লুকিয়ে নিজেদের মধ্যে একটা প্ল্যান করতে শুরু করে। আর ওরা যখন এই প্ল্যানটা করছিল তখন 7 নম্বর প্লেয়ার সেটার ব্যাপারে জানতে পারে, কিন্তু ও এই বিষয়ে কাউকেই কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে এদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার কিছুদিন পর একদিন জিনসু আর 2 নম্বর প্লেয়ার লুকিয়ে লুকিয়ে 1 নম্বর প্লেয়ারের ঘরে চলে আসে। আর তারপর 1 নম্বর প্লেয়ার জোরে জোরে চিৎকার করতে শুরু করে ওর নাকি খুব জোরে পেটে ব্যথা করছে, যে কারণে ওর এখনই ওষুধের প্রয়োজন। এই কথা শুনে বাকি সবাই তাড়াতাড়ি করে 1 নম্বর প্লেয়ারের ঘরের সামনে চলে আসে। আর সেখানে 6 নম্বর প্লেয়ার যখন পুরো বিষয়টা ভালো করে দেখার জন্য ওর ঘরের মধ্যে ঢোকে তখনই ভিতরে লুকিয়ে থাকা জিনসু আর 2 নম্বর প্লেয়ার মিলে হঠাৎ করেই ওর উপরে হামলা করে দেয়। এখন এরা 3 জন মিলেই 6 নম্বর প্লেয়ারকে মারার চেষ্টা করে, কিন্তু দেখা যায় 6 নম্বর প্লেয়ার খুবই শক্তিশালী ছিল। ও নিজের বেসবল ব্যাট দিয়ে এদের 3 জনকেই মেরে আহত করে দেয়। আর তারপর ও নিজের টেজার গান দিয়ে এদেরকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করতে চাইছিল, কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর বন্দুক থেকে ব্যাটারিটা বের করে নেওয়া হয়েছে, যে কারণে এখন আর ওটা চলছে না। আসলে নিচের প্লেয়ারদেরকে সাহায্য করার জন্য আগের দিন 7 নম্বর প্লেয়ার লুকিয়ে লুকিয়ে ওই টেজার গান থেকে ব্যাটারিটা বের করে নিয়েছিল। এখন নিজের বন্দুক কাজ করছে না দেখে 6 নম্বর প্লেয়ার খুবই ভয় পেয়ে যায়। আর সেই সুযোগেই 2 নম্বর প্লেয়ার ওকে একটা জোরে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর ওরা 6 নম্বর, 4 নম্বর আর 8 নম্বর প্লেয়ারের হাত মুখ বেঁধে ওদেরকে বন্দি বানিয়ে রাখে, কিন্তু এরা ওদের সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার করে না। আর যেহেতু 7 নম্বর প্লেয়ার এদেরকে সাহায্য করেছিল তাই তাকে এরা ছেড়ে দেয়। এখন এরা সবাই ওপরতলার প্লেয়ারদের হাত পা আর মুখ বেঁধে ওদেরকে ওদের ঘরের মধ্যেই বন্ধ করে রেখে দেয়। আর এরপর ওরা সবাই 8 নম্বর প্লেয়ারের ঘরে গিয়ে সেখানে খুবই পেট ভরে ভালো করে খাওয়া দাওয়া করে। আর এখন এরা ঠিক করে নেয় এই গেমের মধ্যে আর যতটা সময় বাকি আছে সেই সময়টাকে শেষ করেই এরা সবাই এই গেম থেকে বেরিয়ে যাবে। যেটা শুনে 1 নম্বর প্লেয়ার বলে, কিন্তু আমাদের মধ্যে তো কথা হয়েছিল আমি 1 বিলিয়ন ওন না পাওয়া অবধি তোমরা সবাই এই গেমটা খেলবে। যেটা শুনে 2 নম্বর প্লেয়ার বলে, এই গেম থেকে বাইরে বেরোনোর পর তোমার 1 বিলিয়ন ওন পূর্ণ হতে যত টাকা বাকি থাকবে সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। এই কথা শুনে এখন বাকি প্রত্যেকেই 2 নম্বর প্লেয়ারের কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে এরা সবাই এই গেমের বাকি সময়টা নিজেদের মধ্যে গল্প করে আর মজা করে কাটাতে শুরু করে। আর সেই একই সাথে ওরা প্রত্যেক দিন 4 নম্বর, 6 নম্বর আর 8 নম্বর প্লেয়ারকেও সময় মতন খাবার আর জল দিতে থাকে। এইভাবে আস্তে আস্তে সমস্ত সময় কেটে গিয়ে ওদের গেমের আর মাত্র 9 ঘন্টা সময় বাকি ছিল, যার মানে পরের দিন সকালে ঘুম থেকে উঠলেই এদের এই গেমটা শেষ হয়ে যাবে। সেজন্য রাতে ঘুমাতে যাওয়ার আগেই এরা সবাই একে অপরকে চিরদিনের মতন বিদায় জানিয়ে দেয়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর এরা দেখতে পায় আগের রাতে এরা সবাই যখন ঘুমিয়েছিল তখন কোনো একটা অজানা কারণে এদের গেমের সময় আরো 37 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে এরা সবাই খুবই অবাক হয়ে যায়। এখন 2 নম্বর প্লেয়ারের মনে হচ্ছিল এদের মধ্যে থেকেই নিশ্চয়ই কেউ কিছু না কিছু একটা করেছে, কিন্তু বাকি সবাই জানিয়ে দেয় তারাও এই বিষয়ে কিছুই জানে না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে এরা সবাই বাধ্য হয়ে এই সময়টা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ওরা দেখতে পায় ওদের গেমের সময় আরো 50 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই একই সাথে ওরা 4 নম্বর প্লেয়ারের চিৎকার শুনতে পায়। আর সেখানে যাওয়ার পর দেখা যায় কেউ একজন ওর মুখের থেকে ওর একটা দাঁত তুলে নিয়েছে, যে কারণে এখন ওর পুরো মুখে রক্ত লেগে আছে আর ও যন্ত্রণায় চিৎকার করছে। 4 নম্বর প্লেয়ার জানায় ও যখন ঘুমিয়েছিল তখন কেউ ওকে অজ্ঞান করে ওর সাথে এই কাজটা করেছে। এরপর এরা সবাই বাকি সমস্ত বন্দি প্লেয়ারদেরকেও চেক করতে শুরু করে,
আর এখান থেকেই দেখা যায় কেউ একজন 6 নম্বর প্লেয়ারের পায়ের থেকে সমস্ত নখগুলো তুলে দিয়েছে। আর এই সমস্ত ঘটনার জন্যই প্রত্যেকদিন ওদের গেমের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছিল। এই ঘটনায় 2 নম্বর প্লেয়ার প্রচণ্ড রেগে গেছিল। ও বুঝতে পারে ওদের মধ্যে থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে এই কাজটা করছে, কিন্তু সেটা কে ছিল সেই ব্যাপারে ও কিছুই জানত না। প্রত্যেকের ওপরেই সন্দেহ হতে শুরু করে। আর সেজন্যই এখন ও 1 নম্বর, 3 নম্বর আর 7 নম্বর প্লেয়ারের ঘরের দরজাটাকে বাইরে থেকে শিকল আর তালা দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয়, যাতে ওদের মধ্যে থেকে কেউই আর বাইরে বেরিয়ে অন্য কারোর ক্ষতি করতে না পারে। এখন এই সমস্ত কাজ করতে করতে 2 নম্বর প্লেয়ার খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই এখন ও 5 নম্বর প্লেয়ারকে বাকি সমস্ত বন্দি প্লেয়ারদেরকে খাবার খাওয়ানোর দায়িত্ব দিয়ে নিজে একটু বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। এরপর 5 নম্বর প্লেয়ার যখন বাকি বন্দি প্লেয়ারদেরকে খাবার খাওয়ানোর জন্য যায়, তখন ওরা সবাই এর সামনে কান্নাকাটি করে নিজেদেরকে খুলে দিতে বলে। এখানে বাকি প্লেয়ারদেরকে বন্দি অবস্থায় কষ্ট পেতে দেখে 5 নম্বর প্লেয়ারের খুবই খারাপ লাগছিল। আসলে 5 নম্বর প্লেয়ার খুবই ভালো মনের মানুষ ছিল, কাউকে কষ্ট পেতে দেখলে ওর খুবই খারাপ লাগতো। এখন বাকি সবাইকে কষ্ট পেতে দেখে 5 নম্বর প্লেয়ারের এতটাই খারাপ লাগছিল যে ও আস্তে আস্তে হ্যালুজিনেট করতে শুরু করে। ওর মনে হচ্ছিল 2 নম্বর প্লেয়ার এখন 4 নম্বর আর 8 নম্বর প্লেয়ারের হাত পা খুলে দিয়ে ওদেরকে পুরোপুরি মুক্ত করে দিয়েছে। আর এখন ওর মনে হচ্ছিল 2 নম্বর প্লেয়ার হয়তো ওকে 6 নম্বর প্লেয়ারের হাত পায়ের বাঁধন খুলে দিতে বলছে। আর এই কল্পনা করতে করতেই ও নিজে থেকে 6 নম্বর প্লেয়ারের ঘরে গিয়ে ওকে পুরোপুরি মুক্ত করে দেয়। এখন 6 নম্বর প্লেয়ারের হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই ও সবার আগে 4 নম্বর আর 8 নম্বর প্লেয়ারকেও মুক্ত করে দেয়। আর তারপর ও বাইরের ডেলিভারি স্পেস থেকে নিজের জন্য একটা বন্দুক অর্ডার দেয়, যেটার সাহায্যে ও বাকি সবাইকে ভয় দেখিয়ে তাদেরকে প্রচণ্ড উল্টোপাল্টা মারধর করে আবার বন্দি বানিয়ে নেয়। এরপর ও এদের কাছে জানতে চায় আগের রাতে কে ওকে অজ্ঞান করে ওর পায়ের সমস্ত নখ তুলে নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই জানায় এই কাজটা এরা করেনি, আর এই ব্যাপারে এরা কিছুই জানে না। যেটা শুনে 6 নম্বর প্লেয়ার প্রচণ্ড রেগে গিয়ে এদেরকে টর্চার করার জন্য 7 নম্বর প্লেয়ারের পায়ে গুলি করে দেয়। আর তারপর ও বাকিদের সাথেও এই একই কাজ করতে যাচ্ছিল। এসব কিছু দেখে হঠাৎ করেই জিনসুর মাথায় একটা আইডিয়া আসে। ও 6 নম্বর প্লেয়ারকে বলে, আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে আর বাইরে অনেকগুলো করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর যে তোমার সঙ্গে এই কাজটা করেছে সেটা নিশ্চয়ই তোমার ঘরে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এখন তুমি তোমার ঘরের ডেলিভারি স্পেস থেকে সেই দিনের সিসিটিভি ফুটেজটা কিনে নিলেই সেটার সাহায্যে আসল অপরাধীকে খুঁজে বের করতে পারবে। এবার সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা যায় এই কাজটা করেছিল 1 নম্বর প্লেয়ার, আর ও 6 নম্বর প্লেয়ারের পায়ের নখ তোলার সাথে সাথে ওর মুখে প্রস্রাবও করে দিয়েছিল। আসলে 6 নম্বর প্লেয়ার আর তার দল ওদের সাথে যে বাজে ব্যবহার করেছিল, এখন ও সেগুলোর প্রতিশোধ নিতে চাইছিল। আর সেই একই সাথে ও এই গেমের সময় বাড়াতে চাইছিল, যাতে ও এখান থেকে 1 বিলিয়ন ওন ইনকাম করতে পারে। এসব কিছু দেখে 6 নম্বর প্লেয়ার প্রচণ্ড রেগে গিয়ে 1 নম্বর প্লেয়ারকে গুলি করে মেরে ফেলার জন্য নিচে নামতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে 8 নম্বর প্লেয়ার পিছন থেকে 6 নম্বর প্লেয়ারকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ওকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যে কারণে ওর হাত পা ভেঙে গিয়ে ও খুবই আহত হয়ে গেছিল। এই ঘটনায় বাকি সমস্ত প্লেয়াররা খুবই অবাক হয়ে যায়, কিন্তু এখানে কেউ কিছু বুঝে ওঠার আগেই 8 নম্বর প্লেয়ার এদের হাত পা বেঁধে এদের সবাইকে নিজেদের ঘরের মধ্যে বন্দি করে দেয়। আর ওকে এই সমস্ত কাজে সাহায্য করার জন্য ও 4 নম্বর প্লেয়ারকে নিজের দলে রেখে দেয়। আসলে 8 নম্বর প্লেয়ার এখন কোনোভাবেই এই গেম থেকে বাইরে যেতে চাইছিল না। এখানে সমস্ত প্লেয়ারকে কষ্ট পেতে দেখে ও খুবই মজা পাচ্ছিল। আর সেই একই সাথে বাইরের পৃথিবীতে ও জীবনটা খুবই একঘেয়ে ছিল, সেখানে কেউই ওকে খুব একটা পাত্তা দিত না। কিন্তু এখানে ও সবার ওপরে নিজের ইচ্ছা মতন অত্যাচার করতে পারছিল, আর সবাই বাধ্য হয়ে ওর আদেশ মেনে চলছিল। এখন এই গেমের সময় বাড়ানোর জন্য ও সবার ওপরে খুবই বাজেভাবে ফিজিক্যাল টর্চার করতে শুরু করে। আর এই কাজে নিজেকে সাহায্য করার জন্য এখন ও 5 নম্বর প্লেয়ারকেও নিজের দলে নিয়ে নেয়। ও 5 নম্বর প্লেয়ারকে বলে, তুমি যদি আমাকে এই কাজে সাহায্য না করো তাহলে আমি বাকি সবাইকে গুলি করে মেরে ফেলবো। এই কথা শুনে এখন 5 নম্বর প্লেয়ারও খুবই ভয় পেয়ে গিয়ে ওর আদেশ মতন কাজ করতে শুরু করে। এখন ও 1, 2, 3 আর 7 নম্বর প্লেয়ারের হাত পা একটা চেয়ারের সাথে বেঁধে ওদের মাথায় একটা বিশেষ ধরনের মেশিন পরিয়ে দেয়, যেটার সাহায্যে ওরা কোনোভাবেই নিজেদের চোখের পাতা বন্ধ করতে পারবে না। আর সেই একই সাথে ওদের গলার ওপরে একটা গামলা পরিয়ে সেটার মধ্যে জল দিয়ে ওদের মুখ অবধি ভর্তি করে দেওয়া হয়, যাতে এখন ওরা কোনোভাবেই ঘুমাতে না পারে। এখন এইরকম এক্সট্রিম কন্ডিশনেই ওদেরকে বহুদিন ধরে আটকে রাখা হয়। আর প্রত্যেকদিন ওদের কাছে 4 নম্বর প্লেয়ার এসে ওদেরকে খাবার আর জল খাইয়ে যেত। আর এসব কিছুর মধ্যে যদি কারোর শরীর খারাপ করত তাহলে 5 নম্বর প্লেয়ার তাদের চিকিৎসা করত।
এইভাবে আগামী বেশ কিছুদিন ধরে না ঘুমিয়ে একটানা একই জায়গায় বসে থাকার কারণে আস্তে আস্তে এরা সবাই নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করে। আর ওদের সবাইকে এইরকম কষ্ট পেতে দেখে ওদের গেমের সময় আরো প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন 4 নম্বর প্লেয়ার যখন 1 নম্বর প্লেয়ারকে খাবার খাওয়ানোর জন্য আসে, তখন 1 নম্বর প্লেয়ার বলে, আমি এমন একটা গোপন পদ্ধতি জানি যেটার সাহায্যে তুমি 8 নম্বর প্লেয়ারের সাথে নিজের ঘরটাকে বদলে নিতে পারবে। আসলে 1 বিলিয়ন ইয়নের বিনিময়ে তুমি এখান থেকে যে কোনো ঘর কিনতে পারবে। আর সেজন্যই আমি সবাইকে জানিয়েছিলাম আমি এই গেমের থেকে 1 বিলিয়ন ওন ইনকাম করতে চাই। আসলে আমি যেদিন জানতে পেরেছিলাম 8 নম্বর প্লেয়ার আমাদের সবার থেকে বেশি টাকা পাচ্ছে, আমি সেদিনই নিজের ঘরটাকে বদলাতে চেয়েছিলাম। আর সেখান থেকেই আমি এই গোপন নিয়মের ব্যাপারে জানতে পারি। এখন তুমি যদি আমাদের সবাইকে এখান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করো, তাহলে আমরা সবাই মিলে তোমাকে 8 নম্বর ঘরের সাথে নিজের ঘরটা বদলানোর জন্য সাহায্য করব, যার ফলে তুমি এখান থেকে আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। এই কথা শুনে 4 নম্বর প্লেয়ার সঙ্গে সঙ্গেই এদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর ও এক এক করে বাকি সমস্ত বন্দি প্লেয়ারদের ঘরে গিয়ে তাদেরকে এই প্ল্যান সম্পর্কে বুঝিয়ে বলে। আর এরপর একদিন ও আর 5 নম্বর প্লেয়ার মিলে সুযোগ বুঝে 8 নম্বর প্লেয়ারের নজরের আড়ালে বাকি সমস্ত প্লেয়ারের হাত পা খুলে দিয়ে ওদেরকে মুক্ত করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত 8 নম্বর প্লেয়ার ওদের এই প্ল্যান সম্পর্কে জানতে পারে। আর এখন ও এদের সবাইকে বন্দুক দেখিয়ে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে 4 নম্বর প্লেয়ার এসে পিছন দিক থেকে একটা লাঠির সাহায্যে 8 নম্বর প্লেয়ারের মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। এই ঘটনার পর এরা সবাই আবার স্বাধীন হয়ে গেছিল। আর এখন এই আনন্দে এদের চোখে জল চলে আসে। এখন প্ল্যান মতন ওরা সবাই নিজেদের রুম বদলানোর চেষ্টা করে। ওরা ঠিক করে নেয় যেহেতু 4 নম্বর প্লেয়ার ওদেরকে এই কাজে সাহায্য করেছে, তাই 4 নম্বর প্লেয়ার যাবে 8 নম্বর প্লেয়ারের ঘরে, আর 8 নম্বর প্লেয়ার চলে আসবে 4 নম্বর প্লেয়ারের ঘরে, আর 6 নম্বর প্লেয়ার চলে আসবে 1 নম্বর প্লেয়ারের ঘরে। এখন এই প্ল্যান মতন সবার প্রথমে 1 নম্বর প্লেয়ার 1 বিলিয়ন ইয়ন দিয়ে 6 নম্বর প্লেয়ারের সাথে নিজের ঘরটা বদলানোর চেষ্টা করে। এখন এই বিশেষ মুহূর্তের জন্য এরা প্রত্যেকেই খুবই খুশি ছিল। কিন্তু দেখা যায় এখন 1 নম্বর প্লেয়ারের কাছ থেকে 1 বিলিয়ন ওন কেটে নেওয়ার পরে ওর ডেলিভারি স্পেসের মাধ্যমে ওকে শুধুমাত্র একটা কাগজ দেওয়া হয়েছে, যেখানে লেখা ছিল শো চলাকালীন আপনি যে কোনো ঘরের সাথেই নিজের ঘরটাকে বদলাতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা দাম দিতে হবে। আর এরপর ওই কাগজের মধ্যে প্রত্যেকটা ঘরের দাম লেখা ছিল। সেখানে দেখা যায় 8 নম্বর প্লেয়ারের ঘরের দাম ছিল 340 বিলিয়ন ইয়ন, 7 নম্বর ঘরের দাম 210 বিলিয়ন, 6 নম্বর ঘর 130 বিলিয়ন, 5 নম্বর 80 বিলিয়ন, 4 নম্বর 50 বিলিয়ন, 3 নম্বর 30, 2 নম্বর 20, আর 1 নম্বর ঘরের দাম ছিল 10 বিলিয়ন ইয়ন। যার মানে এখন ওদের হাতে থাকা যে কাগজের ওপরে সমস্ত ঘরের দাম লেখা ছিল সেটার দামই ছিল 1 বিলিয়ন ইয়ন। এই ঘটনায় 1 নম্বর প্লেয়ার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ এখন ও এক মুহূর্তের মধ্যেই এতদিন ধরে নিজের জমানো সমস্ত টাকা খরচ করে ফেলেছিল। এসব কিছু দেখে বাকি সমস্ত প্লেয়াররা প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন ওরা যত তাড়াতাড়ি সম্ভব এই গেম থেকে বেরিয়ে যেতে চাইছিল। সেজন্য ওরা 1 নম্বর প্লেয়ারকে বলে, এই গেম থেকে বাইরে বেরোনোর পর আমরা আমাদের সমস্ত টাকা তোমার সঙ্গে সমান ভাগে ভাগ করে নেব। আর এই কথা বলেই ওরা সবাই এই গেমের সময় পুরোপুরি নষ্ট করে দিয়ে এখনই এখান থেকে বাইরে বেরোতে চাইছিল। কিন্তু এখন হঠাৎ করে 1 নম্বর প্লেয়ার এদের সবাইকে পিছন থেকে বন্দুকের ভয় দেখিয়ে এদেরকে এখানে আটকে দেয়। ও বলে, এই গেমটা এইভাবে শেষ হতে পারে না, আমার মেয়ের চিকিৎসার জন্য আমাকে এখান থেকে অনেক টাকা নিয়ে যেতে হবে। আর এই কথা বলেই ও আবার এদের সবার হাত পা বেঁধে এদেরকে বন্দি বানিয়ে দেয়। আসলে এখন যেন 1 নম্বর প্লেয়ার আর কাউকেই কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। সেজন্য এখন ও একা একাই এই গেমের সময় বাড়ানোর দায়িত্ব নিয়ে নেয়। এখন ও ওই ঘরের ওপরে মাথায় দুটো দড়ি বেঁধে সেগুলোর ওপর দিয়ে হাঁটাহাঁটি করেই এদেরকে সার্কাসের খেলা দেখাতে শুরু করে। এদিকে নিচের থেকে এসব কিছু দেখে বাকি সমস্ত প্লেয়ার খুবই ভয় পেয়ে গেছিল, কারণ 1 নম্বর প্লেয়ার যদি কোনোভাবে ওই দড়ির ওপর থেকে নিচে পড়ে যায় তাহলে ও ওখানেই মারা যাবে। কিন্তু এখন ও কারো কথা না শুনেই ওই দড়ির ওপরে নিজের ইচ্ছা মতন খেলা দেখাতে শুরু করে। কিন্তু এই ভয়ঙ্কর খেলা দেখাতে গিয়ে একটা সময় ও দড়ির ওপর থেকে পিছলে নিচে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায়, আর সেখানে ও সবার চোখের সামনেই আগুনে পুড়তে শুরু করে। এদিকে যেহেতু এখন বাকি সমস্ত প্লেয়ারের হাত পা চেয়ারের সাথে বাঁধা ছিল, তাই ওদের মধ্যে থেকেও কেউ আর 1 নম্বর প্লেয়ারকে সাহায্য করার জন্য আসতে পারছিল না। কিন্তু এই সময় জিনসু কোনো রকমে বহু কষ্ট করে নিজের হাতের বাঁধন খুলে বাকি সবাইকে মুক্ত করে দিয়ে 1 নম্বর প্লেয়ারকে বাঁচানোর জন্য চলে আসে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, ওর শরীরের বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছিল, যে কারণে এখন ওর তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন ছিল।
কিন্তু এখন এই ঘটনার পর ওদেরকে আরো 1440 ঘন্টা অতিরিক্ত সময় দেওয়া হয়। এটা দেখে ওরা সবাই প্রচন্ড রেগে গেছিল। এখন জিনসু তাড়াতাড়ি করে বন্দুকের গুলির সাহায্যে ওদের ঘরের মধ্যে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙে ফেলতে শুরু করে, যাতে দর্শকরা আর কোনোভাবেই ওদের এই খেলাটা দেখতে না পেয়ে বাধ্য হয়ে এই গেমটা শেষ করে দিয়ে ওদের এখান থেকে বাইরে বেরোনোর দরজাটা খুলে দেয়। কিন্তু সমস্ত ক্যামেরা ভাঙার আগেই 1 নম্বর প্লেয়ার এদের চোখের সামনে মারা যায়। আর মারা যাওয়ার আগে ও বলে, আমি সারা জীবন ধরেই খুবই গরিব ছিলাম, তাই এখানে এসে টাকা ইনকাম করার লোভটা আমি সামলাতে পারিনি, আর এখন নিজের সেই লোভের কারণেই আমার এই অবস্থা হয়ে আমি মারা যাচ্ছি। কিন্তু আমি চাই আমি মারা যাওয়ার পর তোমরা আমার মেয়ে আর আমার স্ত্রীর খেয়াল রেখো, আর আমি তোমাদের সবার সাথে যা কিছু খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এই কথাটা বলতে বলতেই ও সবার চোখের সামনে মারা যায়। আর ও মারা যাওয়ার সাথে সাথেই এই গেমটা বন্ধ হয়ে গিয়ে ওদের এখান থেকে বাইরে বেরোনোর দরজা খুলে দেওয়া হয়। এরপর দেখা যায় এই ঘটনার বেশ কিছু মাস কেটে গেছে। এখন এদের সবাইকেই তাদের ভাগের টাকাগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এত টাকা পাওয়ার পরেও জিনসু এখন মানসিকভাবে প্রচন্ড ডিপ্রেস ছিল, কারণ ওই গেমের মধ্যে ওদের সাথে যা কিছু হয়েছিল সেই জিনিসগুলোকে ও কোনোভাবেই ভুলতে পারছিল না। আর তাছাড়া 1 নম্বর প্লেয়ারকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে ও খুবই কষ্ট পেয়েছিল। তাই এখন ও নিজে থেকেই 1 নম্বর প্লেয়ারের ফিউনারালের আয়োজন করে, আর সেখানে ও বাকি সমস্ত প্লেয়ারকেই আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এখানে বাকি সমস্ত প্লেয়ারের মধ্যে থেকে শুধুমাত্র 2, 4 আর 5 নম্বর প্লেয়ার এসেছিল। আর 6 নম্বর প্লেয়ার এখানে নিজে আসতে না পারলেও ও একটা বিশাল বড় ফুলের তোড়া পাঠিয়ে সমবেদনা জানিয়েছিল। এরপর একটা নিউজ আর্টিকেল থেকে ওরা জানতে পারে 8 নম্বর প্লেয়ার যে মিউজিয়ামের সামনে রাস্তার ওপরে গান করত, আর যে মিউজিয়ামের লোকজন ওকে পুলিশের কাছে গ্রেফতার করিয়েছিল, এখন এই গেম থেকে টাকা পাওয়ার পর ও সবার আগে একটা বড় বুলডোজার ভাড়া করে ওই মিউজিয়ামটাকে পুরোপুরি ভেঙে দেয়, যে কারণে এখন পুলিশ ওকে গ্রেফতার করে জেলে আটকে রেখেছে। এরপর জিনসু জানায় ও 1 নম্বর প্লেয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে ও জানতে পারে কিছুদিন আগে একজন চশমা পরা ভদ্রলোক এসে 1 নম্বর প্লেয়ারের পরিবারকে বেশ অনেকটা টাকা দিয়ে গেছে, যেটার সাহায্যে ওরা নিজেদের বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটাতে পারবে। ওই লোকটা বলে গেছিল এই সবগুলোই নাকি 1 নম্বর প্লেয়ারের টাকা। ও বিদেশে গিয়ে কোনো একটা ব্যবসা করে এই টাকাগুলো নিজের পরিবারের জন্য পাঠিয়েছে। আর এই কথা শুনে এরা সবাই বুঝতে পারে 7 নম্বর প্লেয়ারই এই কাজটা করেছিল। এরপর ওরা সবাই 1 নম্বর প্লেয়ারের ফিউনারাল শেষ করে হাসি মুখে নিজেদের নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সবশেষে আমরা দেখতে পাই 7 নম্বর প্লেয়ার একটা গল্প লিখে সেটা নিয়ে একজন ডিরেক্টরের সঙ্গে দেখা করছে, যে গল্পটা ওই ডিরেক্টরের খুবই পছন্দ হয়ে যায়, আর উনি এই গল্প নিয়ে একটা শো করার জন্য রাজি হয়ে যান। আসলে এই গেম চলাকালীন এদের সবার সঙ্গে যা কিছু ঘটেছিল 7 নম্বর প্লেয়ার সেই সমস্ত ঘটনাগুলোকেই নিজের গল্পের মধ্যে লিখেছিল, আর ও নিজের এই গল্পের নাম দিয়েছিল দ্য 8 শো। আর এতক্ষণ ধরে আমরা 7 নম্বর প্লেয়ারের লেখা দ্য 8 শোটাই দেখছিলাম, আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।